गाड़ी में पेंट्री करने वाली হ্যালো বন্ধুরা, এখন আমরা কোথায় বসে আছি জানো? আমরা এখন স্টেশনে বসে আছি, সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশনে 8:15 সময় ট্রেন ছাড়ার কথা ছিল, সেই ট্রেন এসেছে 8:35-এ। আর এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, সেটা ছাড়বে 10:30টার সময়। 3 ঘন্টা আমরা এখানেই বসে থাকবো। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, খুবই এনজয় করছি। আর এখানে প্রচুর মশা রয়েছে, খুব কামড়াচ্ছে। আশপাশটা একটু দেখাই, আমাদের সাথে অনেকে বসে আছে, অনেকে ওয়েট করছে। সবাই যাবে এদিকে ওদিকে। যাই হোক, হ্যাঁ, এটা আমাদের সাঁতরাগাছি। আর এই যে ট্রেনটা, ট্রেন, ঠিক আছে। যাই হোক, আর এটা আমাদের সাঁতরাগাছি থেকে প্রথম যাওয়া। এরকম স্টেশনে বাড়ি চলে যাওয়া যেতে পারতো। বাড়ি যাওয়া যেতেই পারে, গিয়ে এই এক্সপিরিয়েন্সটাও একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স। গিয়ে ডিনারটা সেরে আসলে হয় না? না, এখন 9টা বেজে গেছে অলরেডি। আর এখানে একটা যেটা ভালো লাগছে, অনেক লোকজন রয়েছে তো, আর খুব সুন্দর হাওয়া হচ্ছে, খুব করে হাওয়া হচ্ছে। আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে, এই মুহূর্তে পড়ছে না, কিন্তু খুব ভালো লাগছে। যদিও এটা আমাদের দুজনের লাইফের প্রথম এক্সপিরিয়েন্স যে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট করেছে আর আমরা বসে পড়েছি। সব থেকে বড় কথা, এই যে কাগজগুলো আনা হয়েছে, কাগজগুলো কাজে লেগে গেছে। মনে করে এনেছে কাগজগুলো, আমি মনে ছিল না, ও মনে করে এনেছে। খুব মশা কামড়াচ্ছে। আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি, কিন্তু ট্রেন এখনো ছাড়েনি। ট্রেন এখনো দেরি আছে, তো এখনো এসির হালকা ভাবটা রয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো, এখন খাওয়ার টাইম, ডিনার। নিত্য নৈমিত্তিক একঘেয়েমি কাজের ভিড়ে একটু সুযোগ আর ছুটি পেলেই আমরা বেরিয়ে পড়ি। অনেক দিন পর পর ট্রেনের ঝাঁকুনি দুলুনিতে ঘুমানো আর ট্রেনের জানলা দিয়ে বাইরের প্রকৃতির শোভা দেখতে দেখতে এগিয়ে চলা, এর মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। আমাদের ট্রেনটি হলো 22170 সাঁতরাগাছি থেকে রানী কমলাপতি হামসাফার এক্সপ্রেস, যেটি মধ্যপ্রদেশের রানী কমলাপতিকে সংযুক্ত করে, যার আগের নাম হাবিবগঞ্জ। আর এর জন্য দূরত্ব অতিক্রম করবে 1435 কিলোমিটারের মতো। গড় সময় লাগবে 25 ঘন্টার মতো। আবার এই হামসাফার এক্সপ্রেস যখন রানী কমলাপতি থেকে সাঁতরাগাছি ফিরবে, তখন তার নাম্বার হবে 22169। এই হামসাফার এক্সপ্রেসটি 2018 সাল থেকে ভারতের রেল ব্যবস্থায় সংযুক্ত হয়েছে। এটি সাঁতরাগাছি থেকে খড়গপুর হয়ে ঝাড়খণ্ড, টাটানগর, উড়িষ্যা, রাউরকেল্লা হয়ে বিলাসপুর, সবশেষে রানী কমলাপতি। মধ্যপ্রদেশ একটি মালভূমি রাজ্য, বিশেষ করে ভারতের উপদ্বীপীয় মালভূমির অংশ। এর মধ্যে মালওয়া মালভূমি এবং দাক্ষিণাত্য মালভূমির কিছু অংশের মতো বেশ কয়েকটি মালভূমি রয়েছে। রাজ্যটিতে বিন্ধ্য এবং সাতপুরা পর্বতশ্রেণীর মতো পর্বতশ্রেণীও রয়েছে, যার মালভূমির ভূদৃশ্যকে আরও সমৃদ্ধ করে। তাই যত এগোচ্ছি তত ছোট ছোট পাহাড় আমাদের চোখে পড়ছে। হ্যাঁ, ওই বৃষ্টি পড়ছে তো পড়ে, পুরো ধুয়ে ঢুকে গেল। কি সুন্দর লাগছে, কি ভয়ঙ্কর। এমপিতে ঢুকে যায় কাছে, কি দারুণ না, মানে সুন্দর। আবার ওখানে গেলে ভয়ও লাগবে। জায়গাটা বৃষ্টি ঢালছে, দেখো পরিষ্কার থাকে। ভাই, ওই জায়গাটা দেখো।
উঠে গেলে রানী কমলাপতি মন্দির দেখা যাবে। চলো জানি না বাবাও বাবাও নড়ছে ঠট্টর ঠট্টর করে নড়ছে। আমরা এখন ভূপালের এটা হচ্ছে রানী কমলাপতি স্টেশন। আই নো দেখো রানী কমলাপতি স্টেশনটা পুরো একদম এয়ারপোর্টের যেরকম হয় এয়ারপোর্টের স্টেশনের মতো দেখতে। চলে এসেছি আমরা ইন্দোরে। এটি মধ্যপ্রদেশ রাজ্যের সবচেয়ে জনবহুল এবং বৃহত্তম শহর। এটি মালওয়া মালভূমির দক্ষিণ প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 1814 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল থেকে 190 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। আমরা এসে উপস্থিত হয়েছি মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত কৃষ্ণপুরা ছত্রিতে, যেটিতে 3টি ছত্রি অবস্থিত। কৃষ্ণভাই হোলকার কি ছত্রি। হোলকাররা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দাহ করা স্থানগুলিতে সমাধিস্থল হিসেবে এই স্থাপনাগুলি তৈরি করেছিলেন, যার ফলে এগুলি হোলকার ছত্রি নামেও পরিচিত। এই 3টি ছত্রি রাজওয়াড়া নগর প্রাসাদ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। এটি হোলকার রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। ছত্রি পরিবার হোলকাররা মূলত মারাঠা সাম্রাজ্যের একটি গৌণ বংশ ছিল। তারা ধঙ্গর বর্ণের অন্তর্ভুক্ত ছিল, যার উৎপত্তি মহারাষ্ট্র। মারাঠা সাম্রাজ্যের অংশ থাকাকালীন হোলকাররা মুঘল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে লড়াই করেছিল। তবে তৃতীয় অ্যাংলো মারাঠা যুদ্ধ এবং পরবর্তীকালে 1818 সালে মারাঠা সাম্রাজ্যের পতনের পর হোলকাররা ইন্দোরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠা করতে সম্মত হয়। এই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে হোলকার রাজবংশ প্রতিষ্ঠিত হয়, যা 1948 সালে ভারতের স্বাধীনতা পর্যন্ত ইন্দোর রাজ্য শাসন করেছিল। কৃষ্ণপুরা ছত্রি 19 শতকের মাঝামাঝি সময়ে হোলকার রাজবংশের মৃত সদস্যদের সম্মানে নির্মিত হয়েছিল। বিখ্যাত সামরিক নেতা যশবন্ত রাও হোলকারের স্ত্রী এবং দ্বিতীয় মালহার রাও হোলকারের মা কৃষ্ণাবাই হোলকারের নামে এগুলি নামকরণ করা হয়েছে। ইন্দোর রাজ্যের শাসকদের যেখানে দাহ করা হয়েছিল সেই স্থানগুলির ওপরই এই কাঠামোগুলি নির্মিত হয়েছে। কৃষ্ণপুরা ছত্রি 1800 সালের শেষের দিকে 1849 খ্রিস্টাব্দ হোলকার মারাঠা রাজবংশের দ্বারা নির্মিত সমাধিস্তম্ভ, যা 3 পূর্বপুরুষের প্রজন্মকে সম্মান জানাতে তৈরি করা হয়। আজ এগুলি ইন্দোরের একটি ব্যস্ত মোড়ে অবস্থিত খান নদীর গঙ্গর ঘাটের মুখোমুখি। মহারানী কৃষ্ণাবাই হোলকার মহারাজা যশবন্ত রায় হোলকারের দ্বিতীয় স্ত্রী, যার নামে কৃষ্ণপুরা ছত্রি স্থানটির নামকরণ করা হয়েছে। তার জন্য নির্মিত প্রথম ছত্রি 1848 সালে তার মৃত্যুর পর নির্মিত হয়। দ্বিতীয় এবং তৃতীয় ছত্রি যথাক্রমে মহারাজা তুকোজিরাও হোলকার দ্বিতীয় এবং তার পুত্র মহারাজা শিবাজিরাও হোলকারের স্মরণে করা হয়। স্থাপত্যের দিক থেকে ছত্রি হল গুরুত্বপূর্ণ ব্যক্তির শ্মশানস্থলে নির্মিত অলঙ্কৃত স্মারক স্মৃতিস্তম্ভ। যদিও এই রীতি ভারতে মুসলিমদের দ্বারা আমদানি করা হয়, তবে শৈলগতভাবে কৃষ্ণপুরা ছত্রি হিন্দু মন্দির স্থাপত্যের শেখরী রূপের অনুকরণ করে, যা পিরামিডাল স্পাইর এবং কলসে দেখানো হয়েছে। ছত্রি, যার আক্ষরিক অর্থ ছাদ বা ছাতা, একটি পাথরের প্ল্যাটফর্ম নিয়ে গঠিত, যা স্তম্ভ দ্বারা স্থাপিত, যার উপর একটি পাথরের আচ্ছাদন থাকে, সাধারণত একটি গম্বুজ। কৃষ্ণপুরা ছত্রিকে ছত্রি এবং সমাধি স্তম্ভ উভয় নামেই উল্লেখ করা হয়। যদিও ছত্রিকে তার ছাতা দ্বারা সংযোজিত করা হয়, ব্যুৎপত্তিগতভাবে সেনোটাফ এই একই রকম
যার অর্থ খালি সমাধি ছত্রীর মতো। এইগুলিতে কোনো ধ্বংসাবশেষ থাকে না, তবে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে সম্মান জানাতে নির্মিত হয়। প্রবেশদ্বারটি রাস্তার ধারে পশ্চিমে। ভেতরে ঢুকলে ডান দিকেই মহারানী কৃষ্ণাবাই হোলকারের ছত্রী এবং বাম দিকে পরপর দুটি ছত্রী দেখা যায়। এই দুটি একই কাঠামো একটি আচ্ছাদিত পথ দ্বারা সংযুক্ত। এখানে ছোট ছোট মন্দিরও রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি ভগবান গণেশের উদ্দেশ্যে এবং আরেকটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গকৃত। পাশাপাশি একটি ছোট লন ও কিছু গাছও রয়েছে। ছেত্রীগুলি মূলত মুঘল, মারাঠা এবং রাজপুত স্থাপত্যশৈলীর সংমিশ্রণ। প্রতিটি মন্দির বা গর্ভগৃহ রয়েছে, যার মধ্যে একটি আবক্ষ মূর্তি এবং একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের প্রবেশপথের মুখোমুখি নন্দী সার মূর্তি রয়েছে। সংযুক্ত প্ল্যাটফর্মযুক্ত প্রার্থনা কক্ষ, অলঙ্কৃত খোদাই করা খিলান স্তম্ভসহ মহারানী কৃষ্ণাবাই ছেত্রীতে ছাদ ধরে রাখা 36টি স্তম্ভ রয়েছে। খোদাই করা চিত্রগুলিতে সৈন্য, প্রাণী, সঙ্গীতজ্ঞ এবং ধর্মীয় ব্যক্তিত্ব রয়েছে। স্তম্ভগুলিতে ফুলের নকশা রয়েছে। প্রবেশপথগুলি পাথরের দ্বাররক্ষীদের দ্বারা সুরক্ষিত, মারাঠা শৈলীর পোশাক পরিহিত। মহারানী কৃষ্ণাবাইয়ের ছেত্রীর দেয়ালে লক্ষ্মী, মহালক্ষ্মী, অর্ধনারীশ্বর, মহারাজা তুকোজিরাও হোলকারের দ্বিতীয় এবং মহারাজী শিবরাজি হোলকারের দেয়ালে দুই শাসকের জীবন আকারের মূর্তি রয়েছে। বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে জানাই, ইন্দোরকে আমার মনে হয় হাওয়ার শহরও বলা চলে, কারণ আসার পর থেকে দেখতে পাচ্ছি প্রচুর হাওয়া বইছে। গরমের তেজ উত্তাপ যদিও অনেক বেশি, কিন্তু এখানে হিউমিডিটি তুলনামূলকভাবে কলকাতার থেকে অনেক কম, সেই জন্য ঘাম হওয়ার প্রবণতাও কম। বন্ধু, তোমরা কি জানো গুপ্ত সাম্রাজ্যের শিলালিপিতে 465 সালে ইন্দোরকে শহর হিসাবে উল্লেখ করা হয়েছে। এগুলি ইন্দোরের প্রাচীনতম কিছু উল্লেখ, যেখানে শহরটি ইন্দ্রপুর নামে উল্লেখ করা হয়েছে। ইন্দোরপুর, আধুনিক ইন্দোর, যা তখন তার সূর্য মন্দিরের জন্য পরিচিত ছিল, যেখানে 464 থেকে 65 সালে গুপ্ত রাজা স্কন্দগুপ্ত শহরের সূর্য মন্দিরের স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য একটি দান করেছিলেন। মন্দিরটি শহরের দুই বণিক অচর বলবন এবং ভৃকুণ্ড সিংহ দ্বারা নির্মিত হয়েছিল। কমপ্লেক্সটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং ফটোশ্যুট, ডে আউট বা ঐতিহ্যবাহী পদযাত্রার জন্য পরিদর্শন করা হয়। বর্তমানে ঘাটের প্রবেশপথ বন্ধ রয়েছে, তবে এই ছত্রীতে প্রবেশ করতে গেলে কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগছে না।
আমরা এখন চলে এসেছি রাজওয়াড়া প্যালেস, একটি দুর্দান্ত এবং ঐতিহাসিক প্রাসাদ যা ইন্দোর শহরে অবস্থিত এবং 200 বছরের বেশি সময় আগে হোলকাররা এটি নির্মাণ করেছিলেন। এটি ছত্রির কাছাকাছি অবস্থিত এবং 7 তলা ভবন, রাজকীয় জাঁকজমক এবং স্থাপত্য দক্ষতার একটি চমৎকার উদাহরণ। কাজুরি বাজারের জনাকীর্ণ রাস্তার মাঝখানে এবং শহরের প্রধান চত্বরের মুখোমুখি অবস্থিত রাজওয়াড়া প্রাসাদটি একটি সুরক্ষিত বাগানের মুখোমুখি, যেখানে রানী অহল্যাবাইয়ের একটি মূর্তি এবং কৃত্রিম জলপ্রপাত ও কিছু সুন্দর ঝর্ণা রয়েছে। এত বছর পরেও প্রাসাদটি ইন্দোরের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি এবং প্রাচীনতম স্থাপনাগুলির মধ্যেও একটি। এই রাজওয়াড়া প্রাসাদটি 1747 সালে হোলকার রাজবংশের প্রতিষ্ঠাতা মালহার রাও হোলকার দ্বারা নির্মিত হয়েছিল। প্রাসাদটি একসময় শহরের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপের প্রধান কেন্দ্র ছিল। নির্মাণের পর থেকে রাজওয়াড়া 3 বার পুড়ে গেছে। প্রাসাদের নিচের 3টি তলা পাথর দিয়ে তৈরি, যখন ওপরের তলা কাঠ দিয়ে তৈরি। নির্মাণে ব্যবহৃত এই ধরনের উপাদান ভবনটিকে আগুনের ধ্বংসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। 1801 সালে সিন্ধিয়া রাজবংশের সেনাপতি সর্জেরাও ঘাটগে প্রথমবারের মতো এটিতে আগুন লাগিয়েছিলেন। এই রাজওয়াড়া প্যালেসে ঢুকতে গেলে প্রবেশ মূল্য রয়েছে 20 টাকা ভারতীয়দের জন্য পার হেড। 1818 থেকে 1826 সালের মধ্যে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং এই সময়ের মধ্যে 5টি তলা পুনর্নির্মাণ করা হয়। 1834 সালে দ্বিতীয় অগ্নিকাণ্ড ঘটে এবং ওপরের তলাটি ধ্বংস হয়ে যায়। 1984 সালে সংঘটিত সর্বশেষ অগ্নিকাণ্ডে কাঠামোর সর্বাধিক ক্ষতি হয়েছিল। প্রাসাদের পেছনের দিকটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। 1984 সালে দাঙ্গার সময় প্রাসাদের ভেতরে অবস্থিত মালহরি মাতণ্ড মন্দিরটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এখন মূল কাঠামোর কেবল সামনের অংশটি অবশিষ্ট রয়েছে। প্রাসাদটি সম্প্রতি সংস্কার করা হয়েছে, যা কিছুটা হলেও পুরনো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। প্রাসাদের পিছনের অংশে একটি সুন্দর বাগান তৈরি করা হয়েছে। এতে ঝর্ণা, একটি কৃত্রিম জলপ্রপাত এবং 11 শতাব্দীর কিছু অসাধারণ ভাস্কর্য রয়েছে। প্রাসাদটি হলটি এখন শিল্প প্রদর্শনী এবং শাস্ত্রীয় সঙ্গীত কনসার্টের জন্য ব্যবহৃত হয়। প্রাসাদের কাঠামোটি 2টি অংশ নিয়ে গঠিত, একটি শহরের কেন্দ্রস্থলে এবং অন্যটি পুরনো অংশে। উভয় অংশেই মারাঠা স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসেছি এই রাজওয়াড়া প্যালেস, যেটা হোলকার প্যালেস নামেও পরিচিত, বা এটা পুরাতন প্রাসাদও বলা হয়। এটা ইন্দোরে রেল স্টেশনের খুব কাছাকাছি। এটা 1746 সালে স্থাপনা শুরু হয় আর 1766-তে শেষ হয়। তো দেখতে পাচ্ছ প্যালেসটা খুব বড় নয়, কিন্তু খুব সুন্দর। ওয়াও, এগুলো কি কাঠের বানানো? এগুলো সব কাঠের। এই জায়গাটা উঠি এখান দিয়ে। মাই গড। প্রবেশপথটি নিজেই একটি বড় কাঠের দরজা দিয়ে চিহ্নিত, যা লোহার স্টার্ট দ্বারা সমর্থিত। প্রবেশপথের ভেতরে একটি উঠান রয়েছে, যেখানে একটি মারাঠা খিলানযুক্ত গণেশ হল এবং বেশ কয়েকটি বারান্দা, জানালা এবং করিডোর রয়েছে, যা গ্যালারিযুক্ত কক্ষগুলির সাথে সংযুক্ত। নিচের 3টি তলা পাথরের তৈরি এবং উপরের তলা কাঠের তৈরি। বিদ্যমান ভবনটি আয়তাকার এবং 4 কোণের নলাকার বুরুজ রয়েছে। এটি মূলত 1766 সালে নির্মিত হয়েছিল এবং দক্ষিণ অংশটি পরবর্তীতে 1811 থেকে 1833 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্নির্মাণ করা হয়। এই অংশে হোলকার রাজবংশের বিভিন্ন রাজরাজাদের তাদের স্থাপত্য কীর্তি এবং ইতিহাস ছবি সহকারে দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হোলকার রাজবংশের একটি বংশ তালিকা।
1747 খ্রিস্টাব্দে হোলকার রাজবংশের প্রতিষ্ঠাতা মালহার রাও হোলকার এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। এটি হোলকার শাসকদের বাসভবন হিসেবে কাজ করত এবং রাজকীয় অনুষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ উল্লেখযোগ্য অনুষ্ঠানের সাক্ষী ছিল এই রাজপ্রাসাদ। রাজওয়াড়া প্রাসাদের মনোরম স্থাপত্য রাজবংশের মহিমা প্রদর্শন করে। 7 তলা বিশিষ্ট এই প্রাসাদে জটিল খোদাই, খিলান এবং স্তম্ভ রয়েছে, যা একটি নির্মাণকারীদের কারিগরের দক্ষতা প্রদর্শন করে। প্রাসাদের প্রবেশপথে একটি বিশাল খিলান পথ এবং কেন্দ্রীয় হল, যার সম্মুখভাগে অলঙ্কৃত বারান্দা এবং ঝোড়োখা রয়েছে। ঝর্ণা এবং কৃত্রিম জলপ্রপাত সহ একটি সবুজ বাগানের মুখোমুখি। অত্যাশ্চর্য স্থাপত্য এবং সমৃদ্ধ ইতিহাস ছাড়াও রাজওয়াড়া প্রাসাদটি ঐতিহ্যময়ী মারাঠি জীবনযাত্রার এক ঝলকও প্রদান করে। প্রাসাদে একটি জাদুঘর রয়েছে, যেখানে হোলকার রাজবংশের সাথে সম্পর্কিত বিভিন্ন শিল্পকর্ম, চিত্রকর্ম, ভাস্কর্য প্রদর্শন করা হয়। প্রাসাদটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উৎসবের কেন্দ্রস্থলও। রঙিন রং পঞ্চমী গের মহোৎসবের সময় শত শত মানুষ প্রাসাদে ভিড় জমান। গণেশ চতুর্থীর শোভাযাত্রার সময় রাজওয়াড়া শহর ইন্দোরের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে ঝানকিদের দেখতে পাওয়া যায়। রাজওয়াড়ার প্রাসাদটি পুরাতন বাজারগুলির কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। সুস্বাদু খাবার এবং রূপার গয়নার দোকানের জন্য পরিচিত সারাফা বাজারটির কাছাকাছি অবস্থিত।
পাথরের তৈরি। ইস, কি সুন্দর। 100 সবই অরিজিনাল। ওয়াও, এখান থেকে পুরো শহর দেখা যাবে। জানলা কি সুন্দর না? এই দেখো সিঁড়ি, ওটা নিচের সিঁড়ি, এই সাইড দিয়ে ওপরে ওটা সিঁড়ি, আর এই সাইড দিয়ে ঘর। ওয়াও, আমরা ওইদিকে ছিলাম, এইদিকে এসছি। আমরা যখন এন্ট্রি নিয়েছি, এটা হচ্ছে দরজা। সব এখানে পাহারাদাররা দাঁড়িয়ে থাকতো বলো। এগুলো মনে হয়, আমার মনে হয় রেনোভেশন চলছে। রাজওয়াড়া প্রাসাদে যাওয়া সহজ, কারণ এটি ইন্দোরের প্রাণকেন্দ্রে অবস্থিত। শহরের যে কোনো প্রান্ত থেকে আপনি ট্যাক্সি বা অটোরিকশা করে প্রাসাদে যেতে পারেন। আপনি যদি অন্য শহর থেকে ভ্রমণ করেন, তাহলে ইন্দোরের সড়ক, রেল এবং বিমানপথে সুসংযুক্ত। শহরের বিমানবন্দর শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভারতের প্রধান শহরগুলিতে প্রতিদিন বিমান চলাচল করে এবং দুটি জাতীয় মহাসড়ক NH3 এবং NH59 ইন্দোরে ছেদ করেছে, এবং শহরটিতে একটি সুসংযুক্ত রেলওয়ে স্টেশনও রয়েছে। এই প্রাসাদটি ইন্দোরের বৈচিত্র্যময় ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন, এবং রাজওয়াড়া প্রাসাদ পরিদর্শন ছাড়া ইন্দোর ভ্রমণ অসম্পূর্ণ। এটি কেবল হোলকারদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যেরই প্রমাণ নয়, বরং শহরের বৈচিত্র্যময় ইতিহাসের প্রতিচ্ছবিও। এর আকর্ষণীয় ইতিহাস থেকে শুরু করে এর শ্বাসরুদ্ধকর স্থাপত্য পর্যন্ত এখানে অন্বেষণ করার মতো অনেক কিছু রয়েছে। রাজওয়াড়া প্যালেসের ঠিক ডান দিকেই একটি মালহারি মাতণ্ড শিব মন্দির রয়েছে। এই মন্দিরের ভেতরে যাওয়ার সময় হোলকার রাজবংশের ইতিহাস বর্ণনা করে অনেক ছবি রয়েছে। এছাড়াও অনেক বিরল মূর্তি, বিশেষ করে কুলদেবতা মালহারি মাতণ্ড শিবের বিভিন্ন রূপের মূর্তি রয়েছে। এখানে ভগবান শিবের একটি বড় মূর্তি রয়েছে। মালহার মাতণ্ড দেবতার কাছে কালো পাথরের তৈরি অহল্যা মাতার একটি মূর্তিও রয়েছে, যা ভগবান শিবের একটি